তো আজকে আমরা সৃজনশীল 4 সম্পর্কে আলোচনা করব। সৃজনশীল 4-এ আছে আলম সার্ভিসেস সেন্টার 1 জানুয়ারিতে কি করছে? 1 জানুয়ারি 2017 তারিখের কথা বলছি। এই 1 জানুয়ারি 2017 তারিখে সে নগদে কত টাকা নিয়ে আসছে? নগদে 5 লক্ষ টাকা এবং 75,000 আসবাবপত্র এবং 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল। কি লেনদেনগুলো ছিল? 2 নম্বরে ছিল অফিস ভাড়া প্রদান 22,000 টাকা, 10 নম্বরে ছিল কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা, কম্পিউটার মেরামত করা হলো 32,000 টাকা, মজুরি প্রদান করা হলো 8,500 টাকা এবং বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি ভাউচার নম্বর এত 13,000 টাকা। ক নম্বর? প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে বছরের শুরুতে যে মূলধনগুলো নিয়ে আসছে সেগুলোই হচ্ছে প্রারম্ভিক মূলধন। আমরা উপরে দেখলাম বছরের শুরুতে সে নগদে 5 লক্ষ টাকা নিল, আসবাবপত্র 55,000 টাকা এবং ব্যাংক ঋণ আসবাবপত্র 75,000 টাকা এবং ব্যাংক ঋণ কত হাজার টাকা? 55,000 টাকা নিয়ে সে একটা ব্যবসা শুরু করছে, তাই তো? এখন এই যে এইখানে ব্যাংক ঋণটা আসবো না এবং বাকি দুইটা আসবো। বলছি প্রারম্ভিক মূলধনের মধ্যে ব্যাংক ঋণ বা দায়গুলো আসে না। তো প্রারম্ভিক মূলধন এখানে হবে নগদ কত টাকা? 5 লক্ষ টাকা এবং আসবাবপত্র যে 75,000 টাকা, মোট হয় 5,75,000। এই দুটোই কিন্তু যোগ করে দেখাতে হবে। তো এখানে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নগদ জানুয়ারি 1 তারিখে নগদ কত টাকা? এই যে 5 লক্ষ টাকা এবং আসবাবপত্র এই যে 75,000 টাকা। এইভাবে মূলযোগ ফলটা লিখতে হবে। উপরে লিখে নেবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় এবং এখানে তারিখ, বিবরণ এবং টাকা লিখতে পারো। পরেরটা খ নম্বর দেখো। খ নম্বরে আমাদের বলছে উপযুক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। উপযুক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে 1 তারিখে লেনদেনটা দিয়ে শুরু করি। 1 তারিখে নগদে এত টাকা আনলো, টাকা আসলো নাকি গেল? আসলো। তাই নগদান হিসাব কি? ডেবিট। সম্পদ বাড়ছে না? সম্পদ বাড়লে ডেবিট হয়। আবার আসবাবপত্র নিয়ে আসছে, তাহলে আসবাবপত্র বাড়ছে না? আসবাবপত্র হিসাবও কি হয়? ডেবিট হয়, কারণ আসবাবপত্র বাড়লো না, সম্পদ বাড়লো না, সম্পদ বাড়লে ডেবিট। আবার এই যে 55,000 টাকা ব্যাংক ঋণ নিল, ব্যাংক ঋণ যে নিল, এই ব্যাংক ঋণটা তোমার হচ্ছে নগদ টাকা আসছে প্রতিষ্ঠানে, আসছে না? নগদ টাকা প্রতিষ্ঠানে আসছে কত টাকা? 55,000 টাকা এবং ঋণ হিসেবে সেটা ক্রেডিট হবে। এখন মোট দেখো তো, মোট কত টাকা নগদ আসছে? মোট আসছে 5 লক্ষ টাকা নগদ এবং ব্যাংক ঋণের যে 55,000 টাকা আছে সেই টাকাটা নগদ। তাহলে নগদগুলো একসাথে যোগ করে দিতে পারি আমরা। নগদান হিসাব লিখবো এখানে 5 লক্ষ টাকা এবং এখানে 55,000 টাকা। তাহলে মোট আমরা লিখতে পারি, নগদান হিসাব লিখতে পারি কি লিখতে পারি? যে নগদান হিসাব ডেবিট এই যে 5,55,000 টাকা। দেখো কত হাজার টাকা লিখছে? 5,55,000 টাকা। 5,55,000 টাকা দুটোটার নগদান হিসাব যোগ করে এখানে লেখা আছে। তারপরে আরেকটা হচ্ছে আসবাবপত্র। বলে দেখো আসবাবপত্র নিয়ে আসছেন, আসবাবপত্র হিসাব ডেবিট। এটা হচ্ছে 75,000 টাকা। কত টাকা? এই যে 75,000 টাকা। 75,000 টাকা এই যে ডেবিট করা হয়েছে এবং তারপরে দেখো, তারপরে যেটা ক্রেডিট দিকে কি লিখবো? ক্রেডিট দিকে লিখবো ব্যাংক ঋণ আছে, ব্যাংক ঋণ লিখবো। ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, সেটা কত? 55,000 টাকা এবং মূলধন হিসাব এই যে নগদের যে 5 লক্ষ এবং আসবাবপত্রের যে 75, এই 5,75,000 ক্রেডিট দিব। এটা মূলধন হিসাব ক্রেডিট। আর সেটা কারণগুলো লিখতে হবে সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি, মালিকানা সুদ বৃদ্ধি। ঠিক আছে? আচ্ছা, 1 তারিখেরটা শেষ, 2 তারিখে চলেছে। 2 তারিখে কি লিখছে? 2 তারিখে অফিস ভাড়া পরিশোধ। ভাড়া একটা কি প্রতিষ্ঠানের? খরচ নাকি আয় নাকি ব্যয় নাকি কি বলো? খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে এখানে টাকা গেল নাকি আসলো? গেছে। তাহলে আর ভাড়া, তাহলে ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কারণ নগদ টাকাটা এখান থেকে কি হয়েছে? চলে গেছে। চলে গেলে নগদ তো হ্রাস পাইছে, অর্থাৎ সম্পদ হ্রাস পাইছে এবং ভাড়া খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ বৃদ্ধি আর সম্পদ হ্রাস। ঠিক আছে? তারপরে 10 তারিখে কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা। 5,000 টাকা যদি কাগজ ক্রয় করা হয়, কাগজ যেহেতু তাদের তো সরঞ্জাম হিসেবে বা তোমার হচ্ছে মণিহারি হিসেবে কাজ লাগবে। প্রতিষ্ঠানে যে ছোট ছোট কাগজ, কলম, পেন্সিল এগুলা প্রয়োজন হয়, সেগুলো মণিহারি হিসাব লিখতে হয়। তাহলে লিখবো মণিহারি হিসাব ডেবিট এবং নগদ টাকা যেহেতু চলে গেছে লিখবো নগদান হিসাব ক্রেডিট। তো এখানে এটাই লেখা হয়েছে যে মণিহারি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এই যে মণিহারি একটা ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। নগদ টাকা চলে গেছে মানে সম্পদ হ্রাস হয়েছে।
তারপরে 12 তারিখেরটা, 12 তারিখে কি বলছে, 12 তারিখে লিখছে কম্পিউটার মেরামত করা হলো। মেরামত একটা খরচ, নগদ টাকাও চলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি আমরা মেরামত হিসাব ডেবিট, এখানে লেখা হয়েছে মেরামত হিসাব ডেবিট, কারণ মেরামত একটা খরচ, ব্যয় বৃদ্ধি। পরে নগদান হিসাব কি ক্রেডিট, কারণ টাকা চলে গেছে, এই জন্য সম্পদ হ্রাস। আমরা জানি সম্পদ হ্রাস বলে ক্রেডিট হয়। তারপরে 20 তারিখেরটা দিকে তাকায়, 20 তারিখে কি লিখছে, মজুরি প্রদান চেক করা হলো, চেকে করা হলো। চেকে যদি যায় তাহলে কই থেকে টাকা যাব, ব্যাংকে থেকে। কই থেকে? তাই নগদ টাকা কমবো নাকি ব্যাংকের টাকা কমবো? ব্যাংকের টাকা কমবো না? চেকে যদি দেয় তাহলে ব্যাংকের টাকা কমলো না? তাহলে মজুরি হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। মজুরি হিসাব কি ডেবিট, আর কি হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকের টাকাটা কমবো। মজুরি একটা খরচ, লাগবে ব্যয় বৃদ্ধি, এবং ব্যাংক একটা সম্পদ হ্রাস। এই যে মজুরি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকাগুলো এখানে লেখা, ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস, এভাবে লিখতে হবে। তারপরে সর্বশেষ যে 25 তারিখে ছিল, 25 তারিখের লেনদেনটা ছিল, 25 তারিখের লেনদেনটা ছিল বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। কোন ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি? বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। ভাউচার নং দেওয়া আছে 503, এটা মোট টাকা কত, 13,000। তাহলে খেয়াল করো, এই যে প্রশিক্ষণ ভাতা একটা আয়, কি আয়, এই টাকাটা আসবো, তাই নগদান হিসাব ডেবিট, নগদ টাকা বৃদ্ধি পাইব। আর এই যে ভাতা হিসাব, যা প্রশিক্ষণ ভাতা হিসাব ক্রেডিট, এটা একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাহলে নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। এই যে সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি, এতটুকু শেষ। তারপরে গ নম্বরে বলছে 25 তারিখের লেনদেনের অবলম্বে একটি ভাউচার বা ক্রেডিট ভাউচার তৈরি করতে বলছে। ক্রেডিট ভাউচার, আয়ের সাপেক্ষে ক্রেডিট ভাউচার তৈরি হয়। 25 তারিখে যেটা বলছে সেটা হচ্ছে কি, সেটা হইলো ওই বিসিটি প্রতিষ্ঠান থেকে সে প্রশিক্ষণ ভাতা পাইছে, তাই না? প্রশিক্ষণ ভাতা পাইছে, তো এটার জন্য একটা কি তৈরি করব, একটা ভাউচার তৈরি করব। ভাউচারের ফরম্যাটটা ঠিক এরকম হয় এবং খুবই সহজ। এরকম হয়, উপরে কি থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে, প্রতিষ্ঠানের নাম লিখবা, ক্রেডিট ভাউচার নম্বর এটা আছে লেনদেনের মধ্যে দেওয়া আছে, এটা লিখবা, দেখে 503। হিসাবের খাতের নাম সেবা আয়, এটা আয় হয়েছে, এটা এখানে লিখবা। তারিখ লিখবা, এখানে গ্রহণকারীর নাম, যে প্রতিষ্ঠানে গ্রহণকারীর নাম, যে প্রতিষ্ঠান এটা গ্রহণ করবে সেটা হচ্ছে বিসিটি ব্যাংক। ঠিকানা দিতে হবে, এখানে ঠিকানা না থাকলে খালি রাখতে হবে। পরে এখানে আয়ের ক্রমিক নং, আয়ের বিবরণ, টাকা লিখতে হবে। এখানে বিসিটি, এই যে আয়ের বিবরণের জায়গায় লিখবা বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা, কারণ আমরা দেখলাম বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা পেয়েছে, এটা এখানে লিখতে হবে। এবং এখানে 13,000 টাকা লিখতে হবে, এবং এখানে কথায় লিখতে হবে, আর এগুলো নিচে লিখে রাখতে পারো। এই তো, এখানে কিছু লিখতে হবে না, খালি রাখো। শেষ, এই পর্যন্ত হচ্ছে এই সৃজনশীলটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।